এখানে একটা আমরা আবার ক্লাসটা প্রথম থেকে স্টার্ট করি। দেখো, এখানে প্রথমেই আমরা বলে দিই ক্লাসটা হচ্ছে হিস্ট্রি ক্লাস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট যে ক্লাসগুলি তোমাদের করতেই লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় তোমাদের আসতে পারে এরকম প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে এখানে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করি আর দেরি না করে। প্রথম প্রশ্ন এখানে দেখো, সবাই ট্রাই করবে কোশ্চেনগুলি আনসার করার জন্য। এখানে বেঙ্গলি প্লাস ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, ঠিক আছে? চলো দেখি আনসার করো, এই প্রথম কোশ্চেনের আনসারটা কি হবে। দেখো এই কোশ্চেনটা এসছে কোথায়? ত্রিপুরা টেট 2019-এ। ত্রিপুরা টেট 2019-এ এই কোশ্চেনটা এসছে। কি বলেছে এখানে? ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড রাজকুমার শুক্লা মিট গান্ধীজি টু হাইলাইট চম্পারণ গ্রিভেন্সেস? কোন সেশনের মধ্যে এই যে রাজকুমার শুক্লা কি করেছে? গান্ধীজির সাথে মিলিত হয়ে কৃষকদের সমস্যাগুলি তুলে ধরা হয়। এইবার কৃষকদের সমস্যা নিয়ে আমরা খুব ভালোভাবে পড়িয়েছি আমাদের কোর্সের মধ্যে যে এটা কি ধরনের সমস্যা ছিল, ঠিক আছে? ডিটেলস আলোচনা করেছি। এইবার এখান থেকে তোমরা চারটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে এখানে বোম্বাই সেশন 1915, তারপরে আছে লখনৌ সেশন 1916, তারপরে আছে কলকাতা সেশন 1917 এবং দিল্লি সেশন 1920। প্রথম কথা, এই যে চম্পারণ সত্যাগ্রহের কথা মনে আছে? কোন সময় হয়েছিল? ডিটেলসে বলেছিলাম যে গান্ধীজি যখন ভারতবর্ষে আসে, রিটার্ন কোথায় থেকে? সাউথ আফ্রিকা থেকে। তখন কোন সময়টা কি ছিল? 2015, ঠিক আছে? যদি এই জিনিসটা তোমাদের মনে থাকে 2015-এ গান্ধীজি আসছে এবং গান্ধীজিকে গোপাল কৃষ্ণ গোখলে কি বলেছিল? যে 1 বছর তুমি শুধু ভারতবর্ষকে লক্ষ্য করবে, কি হচ্ছে সম্পূর্ণটা অবজার্ভ করবে, কোন ধরনের অ্যাকশন বা কিছু তুমি পদক্ষেপ নেবে না। তো পদক্ষেপ নেওয়াগুলি শুরু হয়েছিল কবে? 2016 থেকে। আর ওই সময় ছিল যে এখানে চম্পারণ সত্যাগ্রহটা হয় 2000, এটা তো মনে আছে 1916 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহটা হয়। আর ওই সময় ছিল লখনৌ সেশন। দেখো লখনৌ সেশন ভুলে গেল, তুমি 1916 কিন্তু ভুলতে পারবে না। যে চম্পারণ সত্যাগ্রহ যে টাইমটা সেটা মনে রাখলে চলবে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন এটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তোমরা যদি ভালো করে বুঝে যাও এবং লিংক লাগিয়ে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে পারবে। আমরা যে কোর্সে তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, এসকেবি একাডেমির যে সংকল্প এবং প্রতিজ্ঞা ব্যাচে তোমাদের যে পড়িয়েছি যে সম্পূর্ণ হিস্ট্রি, যদি লিংক লাগিয়ে সুন্দর করে পড়ে যাও আশা করি যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে এখানে কোশ্চেনের আনসার করি। তো এই কোশ্চেনের আনসারটা হবে অপশন বি, হচ্ছে এটা কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার এখানে আছে। নেক্সট কোশ্চেন দাও, খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে? হুইচ এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী লিডার অফ ন্যাশনাল কংগ্রেস ওয়াজ নোন ফর রেডিক্যাল ভিউজ, মানে ভারতীয় কংগ্রেসের কোন এক্সট্রিমিস্ট নেতা ছিল তার তীব্র ও রেডিক্যাল মতবাদের পরিচয় পরিচিত? তীব্র এবং রেডিক্যাল যেটাকে আমরা বলি, এর জন্য পরিচিত কে ছিল বলো? লোকমান্য তিলক, মোহনদাস করম, আচ্ছা বলো, এমজি রানা দে, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। দেখো একদম ইজিলি যদি মনে রাখো, গান্ধীজির গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। তো গোপাল কৃষ্ণ গোখলে কি রেডিক্যাল মাইন্ডেড ছিল?
বা কোনো চরমপন্থী নেতাদের মধ্যে ছিল? কারণ গান্ধীজি কি ছিল? যে আমরা কোনো ধরনের অহিংসা করব না, মানে চরমপন্থীর মধ্যে পড়ে না কিন্তু গান্ধীজি। ঠিক আছে, তাহলে গোপাল কৃষ্ণ গোখলে কিভাবে হবে? তা এইভাবে কিন্তু আমরা বলতে পারি ডি অপশনটা এখানে হবেই না, কারণ গান্ধীজির গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। এবার গান্ধীজি কিরকম ব্যক্তি ছিল? অহিংসা, কোনো ধরনের অহিংসা করবে না। ঠিক আছে, অহিংসার কারণে তো যেরকম চুরিচুরা আন্দোলন, চুরিচুরার যে ইনসিডেন্ট, এই ঘটনার কারণে কি হয়ে যায়? অসহযোগ, নন কোঅপারেশন মুভমেন্ট, এটা বন্ধ করে দেয়। ঠিক আছে, গান্ধীজি তো অহিংসা তো পছন্দই করে না। ওইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি ডি অপশনটা তো হবে না। ঠিক আছে, এবার তিনটার মধ্যে একটা কারেক্ট হবে, এ বি সি। এবার বলো, জাতীয় ভারতীয় কংগ্রেসের কোন এক্সট্রিমস নেতা ছিল তার তীব্র ও রেডিক্যাল মতবাদে পরিচয়? লোকমান্য তিলক, এমজি রানার্স, দাদাভাই নওরোজি। বলো তো এটা কি হবে আনসার? না, এই কোশ্চেনের আনসারটা হবে অপশন এ। আর এই কোশ্চেনটা আসছে কোথায়? আসাম টেটে 2024-এ এসছে। ঠিক আছে, কোথায় আসছে? আসাম টেটে। লোকমান্য তিলক হচ্ছে এটার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট দেখো এখানে কি বলেছে। এসএসসি সিজিএল 2023-এ এসছে, এসএসসি সিজিএল পরীক্ষা। ঠিক আছে, কি বলেছে? গান্ধী হিরোইন প্যাক্ট। আমি তোমাদেরকে পড়িয়েছি, আশা করি এটা তোমরা ভুল করবে না। গান্ধী হিরোইন প্যাক্ট 1913 was associated with which movement? মানে 1931 সালে গান্ধী এবং হিরোইনের মধ্যে, হিরোইন কে ছিল? ভাইসরয়। চুক্তি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? এই চুক্তিটা কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়? মনে আছে তো কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয় এটা? বলো। নন কোঅপারেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, নাকি রাউলাট, মানে রাউলাট বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, অহিংসার আন্দোলন, নাকি ভারত ছাড়া আন্দোলন? দেখি এই কোশ্চেনের আনসারটা কার কার আনসার কারেক্ট দেখি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। আই এম ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড। তোমাদের আর্ট স্কুল, ভেরি গুড। খুব ভালো, এখানে আনসার হবে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ঠিক আছে, 1930-তে যখন লাহোর সেশনের পরে, লাহোর সেশন 1929-এর পরে স্টার্ট হয় কি, যে আমাদের স্বরাজ দরকার। আর সেখানে কোন জিনিসটা নিয়ে আলোচনা হয়? সাইমন কমিশনের এগেইনস্টে। যে সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে, ঠিক আছে, তখন দেখলো কি সাইমন কমিশনের মধ্যে ভারতবর্ষের কেউ ছিল না। যারা প্রতিনিধি ছিল প্রত্যেকে কি ছিল? প্রত্যেকে ছিল ব্রিটিশের। তো ভারতবর্ষের যে লিডাররা ছিল তারা সেটা মেনে নেয়নি। তার পরিপ্রেক্ষিতে কি বলেছিল? যে আমরা রিপোর্ট বানাবো, সেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। এবার বলেছিল যদি নেহেরু রিপোর্টকে ঠিকভাবে কি করা না হয়, লাগু না করা হয় ভারতবর্ষের মধ্যে, তাহলে ইংরেজদের বিরুদ্ধে শক্ত স্টেপ নেওয়া হবে। এবং ইংরেজরা নেহেরু রিপোর্টটা নেয়নি। তার এগেইনস্টে কি শুরু হয়? গান্ধীজিকে বলে যে আমরা বলেছি যে ইংরেজদের বিরুদ্ধে আমরা কি করব, একটা শক্ত স্টেপ নেব। কেন? কারণ আমাদের রিপোর্টকে তারা রিজেক্ট করে বা ঠিকভাবে তারা কি করেনি, সম্মতি দেয়নি। যেরকম কি চেয়েছিল, যে মনে আছে তো সম্পূর্ণ বিষয়গুলো যেগুলি বুঝিয়েছি তোমাদের, নেহেরু রিপোর্টের মধ্যে কি ছিল? দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করেছি কোর্সের মধ্যে, তারপরে বলছি, আবার রিপিট করছি। এখানে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হবে এই কোশ্চেনের আনসার। ঠিক আছে,
যে গান্ধী ইউরিন পিক আর এই ইউরিন প্যাক্টের পরে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে কি হয়ে যায়, শেষ করে দেয়। গান্ধীজি বলে ঠিক আছে আমি এই মুভমেন্টটা উঠিয়ে নিচ্ছি, কিছু কিছু শর্ত ইংরেজরা মেনে নেয়। আর ইউরিন প্যাক্টটা কতদিন পর্যন্ত চলছিল, 15 থেকে 16 দিন লাগে এই ইউরিন প্যাক্ট। ঠিক আছে, চলো তারপরে নেক্সট, হু এস্টাবলিশড আত্মীয় সভা ইন 1814 টু বিগিন সোশিয়াল রিফর্ম ইন বেঙ্গল। কে 1814 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন বাঙালির সামাজিক সংস্কারের সূচনা করার জন্য? এটা আসছে ওয়েস্ট বেঙ্গল ট্যাব 2022-এ। দেখি এই কোশ্চেনের আনসারটাকে একে করতে পারো। এটা করে রাজা রামমোহন রায় হচ্ছে এটা আনসার, রাজা রামমোহন রায়, এ হচ্ছে এটার কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর আন্ডার হুইচ চার্টার অ্যাক্ট was the law commission established in British India? Under which charter act was the law commission established in British India? হিন্দি ভারতের কোন চার্টার অ্যাক্ট আইন কমিশন গঠন করা হয়েছিল বলো? দেখি এই কোশ্চেনের আনসারটা দাও তো সবাই। ঠিক আছে, যারা যারা অপশন সি দিচ্ছ এটা হচ্ছে এটার কারেক্ট আনসার, চার্টার অ্যাক্ট 1833। তারপর দেখো এরপরের কোশ্চেনটা আসছে কোথায়, আসাম টেটে। আবার এখানে কি বলেছে, ফর নাও ফর হাউ মেনি ইয়ার্স ওয়াজ দ্য চার্টার অ্যাক্ট 1793 ভ্যালিড? 1793 যে চার্টার অ্যাক্টটা আসে সেই চার্টার অ্যাক্টের ভ্যালিডিটি কতদিন ছিল? ঠিক আছে, এটার আনসার কি হবে বলো, এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার? ভেরি গুড, এটার আনসার হবে অপশন সি, মানে 20 ইয়ার। ঠিক আছে, তারপর দেখো আমি আরো কিছু কোশ্চেন নিয়ে আসছি আমি তোমাদের জন্য। বলো, এখানে দেখো এই কোশ্চেনটা এসছে তোমাদের ত্রিপুরা টেট 2019 2019-এ, ত্রিপুরা টেট 2019-এ এই কোশ্চেনটা এসছে তোমাদের পরীক্ষায়। কি বলেছে এখানে, হু ফাউন্ডেড দ্য থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া in 1875 to promote Indian heritage and self-rule? ভারতীয় ঐতিহ্য ও স্বশাসনের প্রচারের উদ্দেশ্যে 1875 সালে গৃহীত থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? বলো এই কোশ্চেনের আনসারটা কি হবে? কি হবে এটার আনসার? ভেরি গুড, যারা যারা
অ্যানিমেশন দিয়েছে তাদের আনসার এখানে কারেক্ট হবে। ঠিক আছে, তারপর দেখো চলো, এটা এসছে কোথায়? ত্রিপুরা টেট 2018-তে এই প্রশ্নটা এসছে তোমাদের পরীক্ষায়, ত্রিপুরা টেট 2018। কি আছে দেখো প্রশ্নটা এখানে, হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ ডায়ার্চি ইন ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস? কোন আইন ব্রিটিশ ভারতীয় প্রদেশ দ্বৈত শাসনের ধারণা প্রবর্তন করে? বলো, এখানে হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1990, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। বলো, ভেরি ইম্পর্টেন্ট। আর সেই আইনটার সম্বন্ধে আমরা বলেছিলাম, খুব ডিটেইলসে বলেছিলাম যে নেহেরু রিপোর্ট আর সাইমন কমিশনের দুইটা রিপোর্ট থেকে মিলিয়ে এই আইনটা বানানো হয়। আর এটা ছিল ভারতবর্ষের একটা প্রথম এবং লেন্দি আইন। ঠিক আছে, এটা কোনটা হবে বলো? আমি একদম ডিটেইলসে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এই কোশ্চেনের আনসারটা কি হবে? এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। এটা হচ্ছে এটার কারেক্ট আনসার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। চলো, এটাও কিন্তু আমরা খুব ভালো করে প্রথম দিকে ডিসকাস করেছিলাম যে কি এই কোশ্চেনটা কোথায় এসছে 2020-এর ত্রিপুরা টেটের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের এসছে, রাইট? দেখো এখানে কি বলেছে, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ অফিসিয়ালি উইথড্র ইন হুইচ ইয়ার? মানে অহিংসা আন্দোলন এটা খুব শক্ত বড় আন্দোলন ছিল, ঠিক আছে, কোন সালে এটা প্রত্যাহার মানে কি হলে প্রত্যারিত হয়, মানে এটাকে উইথড্র করে নেই যে আমরা রোহিঙ্গা আন্দোলনটা করব না। আর এটা উইথড্র কে করে? গান্ধীজি। চালু কে করে? গান্ধীজি। এবার উইথড্র করার পিছনে কারণ ছিল, আমি বলে দিয়েছি কারণটা কি, যে অহিংসার আন্দোলন কেন উঠিয়ে নিয়েছিল। বলো এটা কোন সালে উইথড্র করেছে, লাগু করেছে আমরা জানি 1920-তে। এবার উইথড্র কোন সালে করেছিল? 1920, 1922, 1924, 1925। বলো এই কোশ্চেনের আনসারটা কি হবে? ভেরি গুড, খুব ভালো। যাদের আনসার এখানে বি দিয়েছে তাদের আনসার কারেক্ট। এখানে কি ঘটনা ঘটে? চৌরিচৌরা আন্দোলন, ঠিক আছে, চৌরিচৌরা আন্দোলনের পরে গান্ধীজি বলে না অহিংসার পথে সম্পূর্ণ বিষয়টা চলে যাচ্ছে, সেই জিনিসটা হয়নি। আর চৌরিচৌরা আন্দোলনটা সরি চৌরিচৌরা ইনসিডেন্ট, এটা আন্দোলন না, কি করে একটা পুলিশ থানাকে 22 জনকে সবাইকে একসাথে জেতা মানে মানে কি বলে এটাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, ঠিক আছে। বলো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনটা এসছে ওয়েস্ট বেঙ্গল টেটে, ঠিক আছে। কি বলেছে? হুইচ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন, মানে কংগ্রেসের কোন সেশনে ফর্মালি ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ ইন 1929? এই কথাটা আমরা বলেছি। দেখো প্রত্যেকটা জিনিসের সাথে একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, তোমরা যদি পুরো বিষয়টা একবার দেখে নাও, আমরা যে
কোর্সে করিয়েছি, দেখবে মডার্ন হিস্ট্রি 80-85% কমপ্লিট। আর কিছু কিছু কোশ্চেন যখন প্র্যাকটিস করব, কোশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে বাকি সম্পূর্ণটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বলো কোন সেশনে এটা করা হয়েছিল? এই কোশ্চেনের আনসারটা তো আশা করি সবাই পারবে, বলো তো। ভেরি গুড, চিন্ময়ী সাহা, খুব ভালো, ভেরি গুড। বিক্রম দাস, খুব ভালো। পূজা দেবনাথ, বিপাশা দেব, খুব ভালো। তপন দাস, ভেরি গুড। এটার আনসার হবে লাহোর সেশন। আর এটা কে করে? ওই লাহোর সেশনের যদি বলে যে প্রেসিডেন্টের নাম কি, বলো তো। প্রেসিডেন্টের নাম, মানে প্রত্যেকটা সেশনে তো একজন প্রেসিডেন্ট থাকতো। তো লাহোর সেশনে, যে সেশনে বলা হয়েছিল আমাদের পূর্ণ স্বরাজ লাগবে, আর অল্প মানে কি বলে, আমাদের ইংরেজদের আর দরকার নেই কোনো ধরনের কোনো জায়গায়, পূর্ণ স্বরাজ দরকার। এবং ওই সময় কি করা হয়েছিল, ভারতের পতাকা উড়িয়েছিল প্রথমবার। তো এই যে লাহোর সেশন এত ইম্পর্টেন্ট একটা সেশন, ওই সেশনের প্রেসিডেন্ট কে ছিল কংগ্রেস সেশনের? দেখি কে কে বলতে পারো, আমরা তো সম্পূর্ণটা পড়িয়েছি লাহোর সেশনে। ভেরি গুড, পূজা দেবনাথ। তোমরা কি তুমি পূজা দেবনাথ, চিন্ময়ী সাহা, তোমরা তো আমাদের কোর্সের স্টুডেন্ট নাকি, বলো তো একবার। আমার মনে হচ্ছে তো কোর্সে। ওকে, নমস্কার। ওকে, রাজীব দে, ঠিক আছে, চলো। তাহলে এই কোশ্চেন আনসার লাহোর সেশন, আর এটা হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিল এই সেশনের কি প্রেসিডেন্ট। চলো তারপরে নেক্সট কোশ্চেন। হুইচ হু প্রিসাইড ওভার দ্য 1920 নন কোঅপারেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া? মানে 1920 সালে অহিংসা আন্দোলনের নেতৃত্ব কে ছিলেন? কে নেতৃত্ব ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, না সি রাজা গোপালাচারী? বলো এই কোশ্চেনের আনসারটা কি হবে? খুবই ইম্পর্টেন্ট, এটা তো সবাই পারবে আশা করি। এই কোশ্চেনের আনসার কি হবে? ভেরি গুড, খুব ভালো। ঠিক আছে, সঙ্গীতা, রাজীব দে, তপন, বিক্রম, সঙ্গীতা ঘোষ, খুব ভালো। মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক না? চলো তারপর নেক্সট, বলো হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া বিফোর ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক ইন 1950? দেখো, এটা বলতে পারো লাস্ট গভর্নর জেনারেল কে ছিল। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় লাস্ট গভর্নর জেনারেল ইন্ডিয়ান ছিল না ব্রিটিশের ছিল, প্রথম মনে রাখবে এটা ছিল ইন্ডিয়ান। লাস্ট যে গভর্নর জেনারেল ছিলেন এটা ছিল, আর এটা ছিল স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। বলো কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন তো হবেই না, কারণ লর্ড মাউন্টব্যাটেন ছিল 1947 টু 1948, জাস্ট 1 ইয়ার। ঠিক আছে, আর 1950 সালের কথা বলা হয়েছে যে ছিল লাস্ট, এবং সে ছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে জেনারেল গভর্নর কে ছিল? এটা সি রাজা
গোপালাচারী, ঠিক আছে, সি রাজা গোপালাচারী। তারপর নেক্সট বলো, দা সতী সিস্টেম ওয়াজ abolished in 1829, মানে সতী প্রথা যেটা 1829 সালে কে আইনত নিষিদ্ধ করে, কে আইনত নিষিদ্ধ করে? বলো এই কোশ্চেনের আনসারটা কি? আমি একটা ট্রিক শিখিয়ে দেব, আশা করি এই কোশ্চেনটা ভুলবে না। এটা আসছে এসএসসি সিজিএল। দেখো আমি এখানে অনেকগুলি পরীক্ষার প্রশ্ন এনেছি, ঠিক আছে, দেখো যে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসছে মানে সে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ক্লিয়ার? এবং মডার্ন হিস্ট্রি যেহেতু পড়িয়েছি তার জন্য আমরা মডার্ন হিস্ট্রি থেকে এখন প্র্যাকটিস করছি, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় আসুক, এটা ওয়েস্ট বেঙ্গল টেট হোক বা এসএসসি কোনো এক্সাম হোক, টিপিএসসির কোনো এক্সাম হোক, জেআরবিটি হোক, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু পরীক্ষা এটা আসছে আর এটা মডার্ন হিস্ট্রি পার্ট, সেম কোশ্চেন রিপিট হতে পারে। দেখছো তো কোশ্চেনগুলি একই রকম মনে হচ্ছে না? যে টেটে আসছে যেরকম ধরনের কোশ্চেন এসএসসি তে এবং ডাব্লিউবি টেট বলো সব জায়গায় কি একই রকম প্রশ্ন আসছে, আর জেআরবিটি তো একই রকম প্রশ্ন আসবে, ঠিক আছে? তুমি যদি বলো এসটিজিটি তো কোশ্চেন সেম টু সেমই আসে, মডার্ন হিস্ট্রি তো এসটিজিটির মধ্যেও আছে। দেখো এবার প্রশ্ন আসছে সতী সিস্টেম কোন সালে কে আইনত নিষিদ্ধ করে? বলো এই কোশ্চেনের আনসারটা কি হবে? দেখো অ্যাবলিশ মানে এটা বাদ দেওয়া হয়, মানে ব্যান করে দেওয়া হয়, ব্যান মানে ব্যান করে দিছে। লাইক ধরো কোনো একটা আইন ছিল যে সতী প্রথা যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে বেআইনি করে বা ব্যান করে দেয়, এটা আর চলবে না। দেখো এখানে লেখা আছে বেন্টিক, এখানে কে আছে? বেন্টিক। তো আর ভুলবে কোনোদিন? সতী প্রথা কে ব্যান করে? লর্ড উইলিয়াম বেন্টিক। চলো নেক্সট, এখানে কি আছে? ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড দ্য কনফ্লিক্ট বিটুইন মডারেট এন্ড এক্সট্রিমিস্ট, মানে চরমপন্থী এবং নরমপন্থী, এক্সট্রিমিস্ট এবং মডারেটের মধ্যে সেপারেট হয়ে যায়, একটা খুব ভালো কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। এই সেশনটা কোনটা? এটা কি সুরাট সেশন নাকি মাদ্রাজ নাকি কলকাতা নাকি বোম্বাই? খুব ভালোভাবে পড়িয়েছি, এটার আনসার তোমরা আশা করি দেবে সবাই কারেক্ট, কারণ আমাদের কোর্সের স্টুডেন্ট বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি এখানে আছো। তোমরা বলো এই কোশ্চেনের আনসারটা কি হবে? আর এই সেশনটার নামও ছিল আলাদাভাবে। ভেরি গুড, খুব ভালো। ইউটিউবে তো তোমাদের নাম একরকম আর কোর্সে তোমাদের নাম একরকম, কয়েকজনের নাম সেম টু সেমও আছে। আচ্ছা, হরিপদ দে। তো ফিটনেস রুবেল কেন? জিম টিম শেখাও নাকি? জিমের ট্রেনার নাকি? বলো আমি তোমার চ্যানেলটাকে প্রমোট করে দিই তাহলে। এটা হয় সুরাট সেশনে, মানে আজ যেটাকে আমরা বলি সুরাট স্প্লিট, ঠিক আছে? সুরাট স্প্লিট নামে এটা পরিচিত, স্প্লিট করে, ভাঙ্গে, কার কার মধ্যে? মডারেট এবং এক্সট্রিমিস্টের মধ্যে এখানে ভাঙ্গন শুরু হয়। চলো তারপরে এখানে দেখো, দা ফেমাস স্লোগান এট দ্য স্ট্রোক অফ মিডনাইট, একটা স্লোগান, যেটা স্লোগানটা কি ছিল? এট দ্য স্ট্রোক অফ মিডনাইট। এটা কে? হুইচ লিডার? হু ওয়াজ লেড বাই হুইচ লিডার, মানে কোন লিডারে এই কথাটা বা এই স্লোগানটা দিয়েছিল? বলো এখানে এই কোশ্চেন আনসার হবে এ
বি সি ডি কোনটা হবে দেখি, সবাই গেস করো যদি অসুবিধা হয়। আচ্ছা, পার্সোনাল ব্লগ বানাও, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এটার আনসার হবে অপশন সি, হচ্ছে এটার কারেক্ট আনসার। অপশন সি হবে এটার কারেক্ট আনসার, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে এটার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো তারপর এখানে, আন্ডার হুইচ অ্যাক্ট ওয়াজ প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস, মানে কোন আইনে আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের ব্যবস্থা চালু হয়? এসএসসি, সিজিএল, সিএইচএসএল, দুইবার কোশ্চেনটা আসছে, দুইবার পরীক্ষায়। সিজিএল ও আসছে, সিএইচএসএল ও আসছে পরীক্ষা 2007। বলো এটা কোন আইনে করা হয়? আচ্ছা রবিন, ওয়েলকাম, অনেক দেরি করেছো। এটা হবে 1935, ঠিক আছে। তারপর এখানে, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর, কে ভারতবর্ষের প্রথম ফিমেল গভর্নর ছিল? ফার্স্ট, বলো। এই কোশ্চেনের আনসারটা আশা করি সবাই পারো, ঠিক আছে। এ বি সি ডি এর মধ্যে বলে দেব, নাকি তোমরা আগে গেস করবে? বলো এটার আনসার কি হবে? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ভেরি গুড, পূজা দেবনাথ, খুব ভালো। এই কোশ্চেন, এটার আনসার হবে অপশন ডি, হচ্ছে এটা কারেক্ট আনসার, সরোজিনী নাইডু। তারপর বলো, হু ওয়াজ দ্য ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি? কে, কি বলছি এখানে, মানে অস্থায়ী, মানে টেম্পোরারি যাকে বলা হয়, টেম্পোরারি চেয়ারম্যান কে ছিল সংবিধানের, মানে সংবিধান সভা বা প্রথম সংবিধান সভা এর প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিল? প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিল বলো? বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, নাকি ডক্টর সচ্চিদানন্দ সিনহা? হলো এই কোশ্চেন আনসার কি হবে? ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড। এটার আনসার হবে অপশন ডি, হচ্ছে এটা কারেক্ট আনসার, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। চলো তারপর, এই কোশ্চেনটা হচ্ছে কি এসএসসি সিজিএল বা সিএইচএসএল 2007 এসছে পরীক্ষা। দা স্লোগান ডু অর ডাই, মানে করো নালে মরো, নাকি ডু অর ডাই, করো আর না হয় মরো, এরকম ভাবে একটা স্লোগান ছিল, করবো না হয় মরবো, ওয়াজ গিভেন বাই গান্ধীজি ইন দ্য কনটেক্সট অফ হুইচ মুভমেন্ট, মানে কোন আন্দোলনের মধ্যে এই স্লোগানটা দিয়েছিল? আশা করি এই কোশ্চেনের আনসারটা সবাই পারো, এই কোশ্চেনের আনসারটা এভরিওয়ান সবাই পারবে আশা করি। সবাই আনসার করো, যতজন দেখছো সবাই দেখি এই কোশ্চেন আনসারটা পারো কিনা। ভেরি গুড, তুমি তো ইয়ার বলে দিয়েছো 1942, ভেরি গুড। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে এটা করা হয়, ঠিক আছে। এই স্লোগানটা দেওয়া হয় কোন আন্দোলনে? ভারত ছাড়ো আন্দোলনে। তারপরে বলো, এটা ডাব্লিউবিসিএস এ, এটা মডার্ন হিস্ট্রি থেকে। হু ওয়াজ কল্ড আয়রন ম্যান অফ ইন্ডিয়া? আয়রন ম্যান অফ ইন্ডিয়া মানে ভারতের আয়রন ম্যান উপাধি কে ভূষিত হয়েছিলেন বা কাকে দেওয়া হয়েছিল আয়রন ম্যান হিসেবে, কাকে?
মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। বলো কাকে? চলো, এই কোশ্চেনের আনসারটা আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। এই কোশ্চেনের আনসারটা ভিডিওটা যখন অফলাইন চলে যাবে, যারা কমেন্ট করবে কোশ্চেনটা লিখবে যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আর আনসার লিখবে আয়রন ম্যান অফ ইন্ডিয়া লিখবে, সাথে এই অপশনের মধ্যে যে আনসারটা হবে এ বি সি ডি তার নাম সাথে লিখবে। লাস্ট কোশ্চেন। আর আমি যাদের আনসারটা কারেক্ট হবে তাদের আনসারের উপর লাভ ব্রেক দিয়ে দেবো, আর বাকিরা দেখে নেবে এই কোশ্চেনের আনসারটা। ভেরি ইজি কোশ্চেন আনসার, আমি বলবো এটার আনসারটা খুবই সোজা, সবাই দিতে পারবে আশা করি। কমন প্রশ্ন, সোজা কেন বলছি, এটা কমন রিপিটেড, অনেক পরীক্ষায় বারবার আসে পরীক্ষায়, ঠিক আছে? তো যারা অফলাইন বা পরবর্তী সময় ভিডিওটা দেখবে, যারা এখন দেখছো তাদেরকেও বলছি ভিডিওটা যখন অফলাইন হয়ে যাবে, অফলাইনে তোমরা আবার কমেন্ট করবে। কি কমেন্ট করবে? আয়রন ম্যান অফ ইন্ডিয়া কে লিখেছে এটার নাম। তো আমি যার যার আনসার কারেক্ট হবে তার উপর আমি লাভ রিয়েক্ট দিয়ে দেব, ঠিক আছে? তো আজকে আমরা এখানে শেষ করব সেশনটা শেষ করার আগে আরেকটা কথা বলবো। এই ক্লাস চলাকালীন বারবার আমি কোর্সের কথা বলেছি, আমাদের পেইড কোর্স আছে। তোমরা যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও তাহলে 8974397025 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কাছে একটা পেইড কোর্স আছে টেট, জেআরবিটি এবং এসটিজিটির জন্য, যে কোর্সে তোমাদেরকে ডিটেইলসে পড়ানো হয় প্রত্যেকটা সাবজেক্ট, যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়, এবং পুরো সিস্টেমেটিক ওয়েতে করানো হবে প্রত্যেকটা বিষয়। আর তোমরা ফ্রি ক্লাসও করে দেখতে পারবে। আর সম্পূর্ণ বিষয় যদি আরো বিশ্লেষণ ভাবে জানতে চাও আমাদের কোর্সের সম্বন্ধে, তাহলে তোমরা 8974397025 এবং তোমরা কমেন্ট সেকশনের মধ্যে দেখবে একটা আমাদের অ্যাপের লিংক আছে, তোমরা সেই লিংকে ক্লিক করে আমাদের অ্যাপও ইনস্টল করতে পারো। সেই অ্যাপ ইনস্টল করলে তোমরা সেই এখানে কোর্সগুলি দেখতে পারবে এবং তোমরা ফ্রি ক্লাসও দেখতে পারবে। তো আমরা এখানে শেষ করছি ক্লাসটা। জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।